বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এই সরকারের যে দমন নীতি, তাতে দেখা যায় একজন রাজনৈতিক কর্মী শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয়নি, তার পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য নেতা কর্মী মিথ্যা মামলার আসামি হয়ে জেল খেটেছে, গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। তো এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু একটু সময়ের প্রয়োজন। 7ই জানুয়ারি সরকার একতরফা নির্বাচন করেছে, আমরা জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলাম, জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। 95% জনগণ ভোট কেন্দ্রে যায়নি, কিন্তু এখানে আমাদের তো একটা জয় হয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা হয়তো এই 95% জনগণকে নিয়ে আন্দোলনে নামছি না বা নামতে পারছি না, তার মানে তো এইটা না যে আমরা মানে সারাদিন এইভাবে ঘুমের মধ্যে থাকবো। নিশ্চয়ই সময় অনুযায়ী আবার আন্দোলন জেগে উঠবে, আন্দোলন নতুন ভাবে নতুন মাত্রা পাবে। এখন আসলে অনেকে একটা বিষয় বলছে যে বিএনপির ব্যর্থতার কথা, তারা আসলে আদৌ 16 বছরে রাষ্ট্র বা সরকার পরিবর্তনের জন্য কোনো কাজ করেছে কিনা, বা আওয়ামী লীগ কোন পথে এগোচ্ছে, সামনের আন্দোলনটা বা কেমন হবে? এটা ঠিক যে এই রকমের একটা জনবিচ্ছিন্ন সরকার আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে, তারপরেও গত 16 বছর জনগণের উপরে জোর জুলুম করে তারা শাসন চাপিয়ে দিয়ে শাসনের সাথে শোষণ করেছে। কিন্তু সেখানে বিরোধী দল থেকে কার্যকর আন্দোলন কিংবা প্রতিরোধ গড়ে তোলা যায় নাই। এটা বিরোধী দল সমূহের অবশ্যই একটা ব্যর্থতা। কারণ এই ধরনের যে স্বৈর শাসক, এটা ঠিক যে এখানে যেমন আপনার দেশের মধ্যেও তাদের জনপ্রিয়তা নাই, অজনপ্রিয়, আন্তর্জাতিক ভাবেও ভারত ছাড়া বলতে গেলে ওইভাবে কোনো রাষ্ট্রের সক্রিয় সমর্থন ছিল না, কিন্তু সেই সময় আমরা ওইভাবে কিছু করতে পারি নাই। আর সরকার যেভাবে জনগণের উপরে দমন পীড়ন গুম খুন চালাচ্ছে, এটাও একটা বাস্তবতা। কিন্তু আবার এটাও মানে পৃথিবীর অনেক দেশেই এই ধরনের শাসক যারা ছিল তাদের এই অত্যাচার নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধেই তার মধ্যে থেকেই কিন্তু মানুষ একটা প্রতিরোধ এবং প্রতিবাদ করেছে। সেখান থেকে আমরা চেষ্টা করেছি, এখন করছি। বিরোধী দল বলতে ধরেন বলা চলে বিএনপি একসময় প্রধান বিরোধী দলে ছিল, বিএনপি এককভাবে চেষ্টা করেছে, বিএনপি এখন জোট গঠন করে যুগপৎ আন্দোলনের মাধ্যমে চেষ্টা করছে, আমরাও বাকিরা চেষ্টা করছি। চেষ্টা তো আমাদেরকে চালিয়ে যেতে হবে। এখন আমরা যদি এই ফ্যাসিবাদ মেনে নেই, এই স্বৈরতন্ত্র মেনে নেই, তাহলে তো আমাদেরও কোনো সমস্যা হয় না। আমরা মেনে নিচ্ছি না কেন, আমরা আন্দোলন করছি কেন? এই দেশের অস্তিত্বের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। আজকে যেভাবে সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিকিয়ে দিচ্ছে, দেশে যদি গণতন্ত্র না থাকে, নির্বাচনের প্রক্রিয়া না থাকে, তাহলে তো এই দেশ কার্যত ভারতের একটা নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যে পরিণত হবে। আমরা তো সেটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে হতে দিতে পারি না। আমরা আন্দোলন করছি, সময় এবং কৌশলে মিললে আমরাও সফল হব, হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, যে আমরা দেখছি যে এখন ইসলামিক দলগুলো একটু চাঙ্গা হচ্ছে, অনেকে ধারণা করছে যে তারা সামনে আসলে পুরোটা ইঙ্গিত দিতে পারে জনগণ। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের বিপক্ষে বা বিরোধী আন্দোলনটা আসলে চাঙ্গা করবো কারা? এখন যে পরিস্থিতি, ধরেন এখন এটা ঠিক যে আমরা কিছু ইয়ং নেতৃবৃন্দ কিংবা বৃহৎ রাজনৈতিক দলের দায়িত্বে না থাকলেও আমাদের জায়গা থেকে যে চেষ্টাটা করছি, সেটা কোনো অংশেই অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কম না। কিন্তু আমাদের সেইভাবে লক্ষ লক্ষ কর্মী তৈরি হয় নাই যে আমরা ডাক দিলেই ঢাকা এসে রাস্তাঘাট অবরোধ করে দেবে, হরতাল অবরোধ সফল করবে। সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটু পিছিয়ে আছি। বিপরীত দিকে যাদের সেই সক্ষমতাটা আছে, তাদের আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা সমন্বয়হীনতা আছে, বা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। যার ফলে সরকার আপনার সবার উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে সবাইকে বসে নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে। এখন বাংলাদেশ যেহেতু একটা মুসলিম অধ্যুষিত দেশ, প্রায় 92% মানুষ এখানকার ইসলামী মূল্যবোধের, সেইখানে অনেকগুলো ইসলামিক দল আছে, ইসলামিক দলগুলোর সংগঠন আছে। স্বাভাবিকভাবে তারা যে কোনো আন্দোলনে যখন নামে, তারা কিন্তু কামান বন্দুকের নলকে ভয় পায় না। সেটা ওই শাপলা চত্বরে হেফাজতের ঘটনা ধরেন, কিংবা মোদী বিরোধী আন্দোলনেরও ওই সময়ের আন্দোলনের কথা বলেন। কিন্তু এখন এই সরকার কিন্তু বলা চলে বিভিন্ন গ্রুপ বলেন, ইন্ডিভিজুয়াল বলেন, অনেককে কিন্তু পয়সা দিয়ে, মামলার ভয়ভীতি দেখিয়ে সরকারের হাতে রাখছে। কাজে এখন যে কারো জন্য একটা সরকার বিরোধী আন্দোলন কার্যকরভাবে গড়ে তোলা খুব ডিফিকাল্ট। কেউ আন্দোলন করবে, আন্দোলন করার চেষ্টা করবে, বাকি কয়েকজনকে দিয়ে বিভ্রান্তি প্রোপাগান্ডা ছড়াবে। তবে এটা ঠিক যে ইসলামিক শক্তিগুলো চাইলে সরকারের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ তারা জানাতে পারে,
রাজপথে একটা কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারে। এবং সরকার অনেক ক্ষেত্রে চাচ্ছে যে সরকারের বিপরীতে একটা ইসলামিক গ্রুপ শক্তিশালীভাবে তৈরি হোক এবং তারা রাজপথে নামুক। তাহলে সরকার পশ্চিমাদেরকে দেখাতে পারবে যে দেখো আমার বিপরীত শক্তি হচ্ছে ইসলামিক শক্তিগুলো, আমি ক্ষমতা থেকে গেলে এই ইসলামিস্টরা বাংলাদেশ দখল করবে, তারা বাংলাদেশকে আফগানিস্তান এবং পাকিস্তানের মতো একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করবে, ভারতকে এটা দেখাতে পারবে। তো কাজী তখন এই পশ্চিমারা বা ইন্ডিয়া বলেন তখন সরকারের প্রতি সহানুভূতি দেখাবে, সিম্পাথি দেখাবে। সেই ক্ষেত্রে সরকার একটা চেষ্টা করছে, কিন্তু সরকারের চেষ্টাও যদি হয় সেটা একসময় হিতে বিপরীত হবে। কারণ ইসলামিক দলগুলোর কিছু নেতৃবৃন্দ সরকারের সাথে আপোষ করলো, এই যে লক্ষ লক্ষ কর্মী তারা কিন্তু আপোষ করবে না। তারা যদি এইবার রাস্তায় আসে তাহলে ঠিকই সরকারের মহাসড়ক দখল করেই রাস্তা ছাড়বে। আচ্ছা, অন্যদিকে আমরা দেখছি যে শিবির সন্দেহ করে অনেক গ্রেফতার হওয়া আর কি। মানে এখনো পর্যন্ত মানে শিবির ফোবিয়াটাও রাজনীতির মাঠে বিরাজ করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এখানে শিবির করলে তো মানে বাংলাদেশের আইনে কোনো অপরাধ কিংবা শিবির করা অপরাধ এরকম তো কোনো বিষয় না। শিবির আপনার ধর্মীয় মূল্যবোধের আলোকে বাংলাদেশের একটা ছাত্র সংগঠন, এবং এই সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে কাউকে মার্ডার করা, টেন্ডারবাজি, ধর্ষণ, ক্যাম্পাস দখল, হল দখল, প্রতিপক্ষকে হামলা এরকমের অভিযোগ কিন্তু নাই। বলা চলে যে এখনকার এই পরিস্থিতিতে তো এখন এককভাবে ছাত্রলীগ যেভাবে একটা দুর্বৃত্তদের সংগঠনে পরিণত হয়েছে, সমস্ত ভিন্ন মতের ছাত্রদের উপরে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা চালাচ্ছে, শিবিরের বিরুদ্ধে তো এরকম অভিযোগ নেই। তাহলে শিবির কেন করতে পারবে না? ছাত্ররা কেন মানুষ শিবির করবে না? শিবির করলে সমস্যা কি? এইটা মূলত সরকার একটা জুজুর ভয় সবসময় তৈরি করায় তার প্রতিপক্ষকে সাইজ করার জন্য, কিংবা ওই যে বলছি যে একটা সেকুলার পার্ট বলেন কিংবা একটা পার্টকে দেখানোর জন্য যে আমার বিপরীতে যে দেখো শিবির শিবির শক্তিশালী হয়ে উঠবে। তো কাজে শিবির বলে বিরোধী প্রতিপক্ষকে আপনার সাইজ করার একটা মিশন সরকার আছে, চালাচ্ছে, কিন্তু এটা এখন আর কেউ খাচ্ছে না। বরঞ্চ জামাত, শিবির, বিএনপি, বিরোধী দল সব মিলে মিশেই কিন্তু এখন এই সরকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের শুরু থেকে আমরা দুজনের নাম আলোচনা সমালোচনায় আমরা দেখছি যে মেজর ইব্রাহিম এবং শাহজাহান। আপনার কি মনে হয় তারা কি সরকারে গিয়ে সরকারের উপর কোনো প্রভাব বা জনগণের উপর কোনো প্রভাব ফেলতে পেরেছে? এখন সেটা তারা বলতে পারবে ভালো যে তারা আসলে কি উদ্দেশ্যে নির্বাচনে গিয়েছিল, এবং নির্বাচনে এসে এখন এমপি হয়ে সংসদে তারা জনগণের উপরে কোনো প্রভাব তৈরি করতে পারছে কিনা। আমার দেখা মতে ওইভাবে জনগণের জন্য তারা কিছু করতে পারছে বা জনগণের উপরে প্রভাব রাখতে পারছে সেরকম তো কিছু না। কারণ জনগণের তাদের প্রতি যে আগে বিরোধী রাজনীতির জায়গা থেকে যে একটা রেসপেক্ট ছিল, সম্মান ছিল, সমর্থন ছিল, এখন কিন্তু সেটা নাই। কারণ এই নির্বাচনকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। তো কাজে এই নির্বাচনে কে এমপি হলো, কে মন্ত্রী হলো, এটা তো জনগণের কাছে কোনো মানে বিবেচ্য বিষয় না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখছি যে নির্বাচন পরবর্তী সময়ে মানে তারপরে দেখছি যে হাসানুল হক ইনুরাও বা তার যারা সহযোগী ছিল তারা সরকার বিরোধী আন্দোলন বা বক্তব্য দিচ্ছে, এটা কি দেখছেন? এইটা এখন সরকারের পার্ট ছিল, তারা কেউ কেউ এখন আপনার সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এইটা তারা হালুয়া রুটির ভাগ না পেয়ে, মানে ধরেন বিভিন্ন সরকারের সময় বা আপনার সরকার পিরিয়ডে তো তারা এই সরকারেরই যে গত 3টা টার্ম গেল, কেউ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সংসদীয় কমিটির বিভিন্ন দায়িত্ব ছিলেন। তো এই সমস্ত দায়িত্ব পালনের সুবাদে তারা হালুয়া রুটির ভাগ পেয়েছেন। এখন অনেকেই এমপি হতে পারেন নাই, মন্ত্রী হতে পারেন নাই, সংসদীয় কমিটির দায়িত্বে নাই, কাজে এখন তো হালুয়া রুটির ভাগ পাচ্ছেন না। এইটা একটা তাদের অন্তর জ্বালা, ক্ষোভ। দ্বিতীয়ত তারা দেখছে যে না, শেখ হাসিনা তো তাদেরকে এই নির্বাচনে এনে তাদের জোটে রেখে এখন তো তাদেরকে টিস্যু পেপার বানিয়েছে, গামমোচা শেষ, এখন রাস্তায় ছুড়ে ফেলেছে। কারণ একসময় ধরেন আওয়ামী লীগ যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 14 দল করেছিল, এখন 14 দলের কোনো কার্যকর অবস্থা আছে? রাজনীতি আছে 14 দলের? 14 দল বলতে সবাই আওয়ামী লীগ। এখন কার্যত তারা নিজের অজান্তে নিজের দল বিলুপ্ত করে নিজের দলের বিনাশ করে এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছেন। যেই কারণে নৌকা ছাড়া এখন 14 দলের কেউ এমপি হতে পারেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন না। তো 14 দল এখন নাই, কাজে এইটা এখন আওয়ামী লীগে পরিণত হয়েছে। এখন সেই ক্ষেত্রে কেউ কি একটু নিজের বিপ্লবী চেহারা দেখানোর জন্য কিংবা মানুষের কাছে একটু মানে বোঝানোর জন্য যে না আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা এই ফাঁসিবাদের বিরুদ্ধে,
এই জন্য ভালো হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা ইতিমধ্যে যে চরিত্রের দেখিয়েছে তাতে মানুষ তাদেরকে আর বিশ্বাস করবে না কখনোই। তাদের সেই বিশ্বাসটা তারা অনেক আগে হারিয়েছেন। এখন তাদেরকে মানুষ উচ্ছিষ্ট ভোগী, সুবিধাভোগী হিসেবে চিনে। আপনার কি মনে হয় বর্তমান সরকারকে কোনোভাবে বেকায়দায় রয়েছে? আমি তো দেখি একভাবে না, বহুভাবে সরকার বেকায়দায় আছে। ধরুন এই নির্বাচনের আগে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু স্পষ্টতই দুটো ভাগে বিভক্ত ছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমারা বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে ক্রমাগতভাবে চাপ দিয়েছে। বাংলাদেশের মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে চাপ দিয়েছে। বাণিজ্যিকভাবে তারা সরকারকে চেপে ধরছে। অন্যদিকে ভারতের মতো কর্তৃত্ববাদী রাষ্ট্র কিংবা চীন কিংবা রাশিয়া সরকারকে কিছুটা সমর্থন দিয়েছে বা দিচ্ছে। কিন্তু রাশিয়া কিংবা অন্যান্য দেশ, ইন্ডিয়া বাংলাদেশকে কিন্তু ইকোনমিক্যালি ওইভাবে কোনো সহযোগিতা করতে পারছে না। আর বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক সংকটের সমর্থনের পাশাপাশি, আন্তর্জাতিক সমর্থন যে সংকট তৈরি হয়েছে এইটার পাশাপাশি অর্থনৈতিকভাবে যে লেজে গোবরে অবস্থা তৈরি হয়েছে, আমরা বিভিন্ন দেশে শুল্কমুক্ত কোটা থেকে বাতিল হয়ে যাচ্ছি, আমাদের এই আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিকভাবে ঋণে জর্জরিত, বিদেশি ঋণ পরিশোধের চাপ, এবং দেশের মধ্যে রাজনৈতিক চাপ, আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দল, পারিবারিক কোন্দল, নেতাদের একটা বহুমুখী সংকট আছে আওয়ামী লীগ, এবং দেশও কিছুটা সংকট আছে। কারণ আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে, কাজে আওয়ামী লীগের সংকট মানে দেশেরও কিছুটা সংকট। তো এই সংকট থেকে আওয়ামী লীগের সহজ কোনো নিস্তার আমি দেখি না, পতন ছাড়া। হঠাৎ সরকার মাওলানা মামুনুল হককে মুক্তি দিয়েছে, এর পেছনের মূল কারণ কি ব্যাখ্যা দিবেন? মামুনুল হককে গত 3 বছর সরকার কারাগারে আটকে রেখে চরম অন্যায় করেছে, অবিচার করেছে, তার উপরে জুলুম করেছে, এবং তাকে যেভাবে লাঞ্ছিত করেছে একজন নারীকে দিয়ে বা একটা ঘটনা সাজিয়ে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য ঘটনা হিসেবেই থাকবে। তার মতো একজন সম্মানিত আলেম, আপনি দেখেছেন যে সরকার যাকে আপনার কি ধর্ষণকারী হিসেবে প্রচার করতে চেয়েছে, তারপরে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছে, সেই লোকটার মুক্তির পরে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে। তার ভক্তবিন্দুরা তার বাসার নিচে থেকে মেইন সড়কে আপনার লোকে লোকারণ্য, সবাই ফোন দিয়ে তার খোঁজ খবর নিচ্ছে। একটা লোক খারাপ হলে তো এইভাবে তো তার জনপ্রিয়তা বা জনসমর্থন তৈরি হতো না। দেশের বাইরে, দেশের মধ্যে। তো এই যে সরকার চেষ্টা করেছে তাকে ভিলেন বানাতে, সে আগেও হিরো ছিল, এখন আরো শক্তিশালী হিরো তৈরি হয়েছে। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী লড়াইয়ে মানুষ প্রত্যাশা করছে যে মামুনুল হক এই আন্দোলনের শক্তিকে বৃদ্ধি করবে, স্পিডকে ধারণ করে দেশের মানুষের পাশে থাকবেন। সেক্ষেত্রে এখন তিনি মুক্তি পেয়েছেন, স্বাভাবিকভাবে সরকার তার উপরে চাপ তৈরি করবে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু মামুনুল হক তো বের হয়ে কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, নির্যাতন করেছেন, আমাদের পরিবারের উপরে অবিচার করেছেন, আমরা মেনে নিচ্ছি, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর দ্বীন কায়েম করার প্রশ্নে আমরা বিন্দুমাত্র পিছু হটব না। এই যে তার সাহস এবং বলিষ্ঠ ভূমিকা, তো আল্লাহর দ্বীন কায়েম করতে হলে, আল্লাহ রাসূলের আদর্শ এই দেশে কায়েম করতে হলে অবশ্যই এই যে মানুষের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার, নির্যাতন হচ্ছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, দেশের অর্থ বাইরে পাচার করে দেওয়া হচ্ছে, সিন্ডিকেট করে দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্টে আছে, এবং একটা হিন্দুত্বতাবাদী আপনার রাষ্ট্র, এই মোদী ভারতের গোলামি করছে সরকার, এটা তো তারা মেনে নিবে না। সেক্ষেত্রে আমি তার এই মুক্তিকে আমি সাধুবাদ জানাই, এবং আমি মনে করি অবশ্যই এটা আমাদের এই সময়ের আন্দোলনের ক্ষেত্রে একটা শক্তি হবে। এমনিতে যেটা বলা হয়েছিল যে নারী গঠিত বিষয়ে মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে, আপনি কি তাই মনে করেন কিনা, নাকি আসলে রাজনৈতিক কোন আক্রোশ বা মোদী বিরোধী আন্দোলনের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে? না, এটা তো আমি আমার বিবৃতি দিয়ে জানিয়েছি। মামুনুল হককে গ্রেপ্তার, এটা একটা ভারতীয় প্রেসক্রিপশন ছিল। শুধু মামুনুল হককে গ্রেপ্তার না, এই মোদী বিরোধী আন্দোলনে যে ক্র্যাকডাউন করেছিল, এইটা ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা র, তার একটা প্রেসক্রিপশন ছিল যে বাংলাদেশে যখন দেখছে তারা এই 2013 সালে হেফাজতের উপরে নির্মম নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালানোর পরে আবার মোদী বিরোধী আন্দোলনে হেফাজত ইসলাম এইভাবে জেগে উঠেছে, এইভাবে তারা প্রতিরোধ করেছে, তখন ওরা বুঝতে পেরেছে যে এই হেফাজত ইসলাম সরকারের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে, সরকারের জন্য একটা বড় বাধা হবে, প্রতিবন্ধকতা হবে। কারণ এই রাষ্ট্র তো আলটিমেটলি এই আওয়ামী লীগ সরকার বা দেশ চালাচ্ছে না, তো ভারত থেকেই পরিচালিত হচ্ছে। তখন এই সরকারকে তারা ক্ষমতায় রাখবে, কারণ তাদের এই সরকারের সাথে
ইসরায়েলের চুক্তি হয়েছে যে চতুর্থবার সরকার ক্ষমতা আসলে তারা ইসরায়েলকে বাংলাদেশে কনসুলেট খুলতে দেবে। তো কাজেই তখন এই ইসলামিক শক্তিগুলো একটা বাধা হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে হেফাজতকে নিয়ন্ত্রণ করার জন্য, হেফাজতের নেতাদেরকে বিতর্কিত করার জন্য এই তথাকথিত নারী ঘটিত একটা নাটক সাজিয়ে তাকে এইভাবে হয়রানি করেছে, লাঞ্ছিত করেছে। দুঃখজনক যে মামুনুল হকের মুক্তির পরে যে লক্ষ লক্ষ মানুষ তার মুক্তির জন্য রাজপথে মানে সংবর্ধনা জানাতে এসেছে, তার জন্য সহানুভূতি দেখাচ্ছে, এই মানুষগুলো যদি তার মুক্তির পরে যদি রাজপথে ধারাবাহিকভাবে থাকতো তাহলে আজকে হেফাজতে ইসলাম কিংবা আলেমদের এই পরিস্থিতি হতো না। তো আমি এইটা হচ্ছে সবার কাছে আহ্বান জানাবো, শুধুমাত্র এগিয়ে যান ভাই, চালিয়ে যান ভাই, আপনি জাতির ভবিষ্যৎ, আপনারা এই ভরসা, এই সমস্ত গতানুগতিক কথাবার্তা না বলে মজলুমের পাশে দাঁড়ান এবং মজলুমরা যে কার্যক্রম করছে সেখানে সহযোগিতা করুন। না হলে এই বর্তমান দেশের যে অবস্থা, আমরা কেউই নিরাপদ এবং ভালো থাকতে পারবো না। এমনিতে মামুনুল হকের মুক্তির বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে কি সরকারের সাথে তাদের সমঝোতা হয়েছে বলে মামুনুল হক মুক্তি দিয়েছে, নাকি আন্দোলন আরো চরম যেতে পারে? আপনার কি আশঙ্কা? মনে হচ্ছে যে সরকার বুঝতে পারছে যে এইভাবে আলেম ওলামাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এটা যদি চালিয়ে যায় সরকারের জন্য বিপদ হতে পারে। এবং বিশেষ করে দেশে এখনকার যে পরিস্থিতি, সরকার তো দেখেছে যে তার জনপ্রিয়তা নাই, 95% জনগণ এই সরকারের বিরুদ্ধে, তারা সরকারকে ভোট দেয় নাই। তো কাজে মামুনুল হকদের মতো আলেমদের প্রতি মানুষের যে সহানুভূতি তৈরি হচ্ছে, এদেরকে যদি আরো আরো জেলে রাখা হয় তাহলে মানুষের ক্ষোভ আরো পুঞ্জীবিত হবে এবং বিরোধী দলের এই যে আন্দোলন সংগ্রাম সবকিছু মিলিয়ে সরকারের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে। এই কারণে তো ছেড়ে দিতে বাধ্য হয়েছে। খালেদা জিয়াকে এর আগে ছেড়ে দিয়েছে, তবে স্বাভাবিকভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু কিছু কন্ডিশন নিশ্চয়ই সরকার তাদেরকে দিয়েছে যে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। যেমন খালেদা জিয়া কিন্তু জেল থেকে বের হওয়ার পরে কোনো রাজনৈতিক সমাবেশ করতে পারছে না, রাজনৈতিক কোনো মিটিং মিছিলও করতে পারছে না। খালেদা জিয়া রাজনৈতিক নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির মতো একটা বৃহৎ দলের চেয়ারপারসন, তিনি কেন রাজনীতি করবেন না, কেন করতে পারবেন না? সরকার কিন্তু আদালতের মাধ্যমে তাকে এইভাবে নিয়ন্ত্রণ করছে। এখন মামুনুল হকের ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা অত এখন পর্যন্ত জানতে পারিনি, আস্তে আস্তে জানবো। এবং অবশ্যই মামুনুল হকের যে কোনো বিপদ আমাদের প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাশে থাকবো। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে যে যাকে আমরা সকলেই সামাজিক মাধ্যমে মানবিক মিল্টন সমাদার দেখেছি, তার অপকর্মতা এখন বেরিয়েছে। সর্বশেষ আমরা দেখলাম তার ওয়াইফ তার দায় যাচ্ছে না। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, মানবিকতার আড়ালে যে মুখোশ? এটা কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে। অনেকেই ফেসবুকের সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সেলিব্রিটি হয়ে যাচ্ছে, মানবতার ফেরিওয়ালা হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা কার্যত তাদের এই মানবিকতার আড়ালে তারা অনেক বর্বর জঘন্য অমানবিক কাজ করে বেড়ান। কাজে সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ফেসবুকে রাতারাতি কাউকে বিশ্বাস করার দরকার নাই, আগে দেখেন, চেনেন, জানেন, তারপরে বুঝেন। এখন মিল্টন সমাদ্দার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে যে তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাতেন, আশ্রয় কেন্দ্রের নামে টাকা উঠিয়ে সেগুলো মেরে দিতেন, নেশা করতেন। প্রথম হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে বিষয়টি বলছে, এটা এত সহজ না। কারণ আপনি কিডনি মানুষের বিক্রি করবেন, সেটা একটা মেডিকেল প্রসেস আছে, কিন্তু যেটা কিন্তু মিল্টন সমাদ্দার চাইলেই করতে পারবে না। কিন্তু এটার জন্য মেডিকেল টিম লাগবে, মেডিকেল বিশেষজ্ঞ লাগবে এবং নিশ্চয়ই জেনে শুনে কোনো ডাক্তার বাবা তাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন না। এই অভিযোগটার চেয়ে বরং তার বিরুদ্ধে যে প্রতারণার অভিযোগ করা হচ্ছে, মানুষের জায়গা দখল, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, ওই আশ্রয় কেন্দ্রের লোকদেরকে খাবার না দিয়ে নির্যাতন করা, এইগুলো সত্য হতে পারে। এইটাতে কিছুটা জোর দেওয়া উচিত এবং গ্রেপ্তারের পরেও বা গ্রেপ্তারের আগেও তার যে কিছু কথাবার্তা সাংবাদিক বা সংবাদ মাধ্যমে জেনেছি, সেটা প্রমাণ করে তিনি একজন ভয়ঙ্কর প্রকৃতির লোক। তারপরেও ডিবি গ্রেপ্তার করেছে, তারা তদন্ত করে দেখুক। আর মানুষকে আমি অনুরোধ করব যে একবারে মিষ্টি কথায় গলা যাবে না। আমরা এই যে একটা সংগ্রাম করছি, আজকে বাংলাদেশের এইরকম একটা প্রতিকূল সময়, একটা ছাত্র আন্দোলন থেকে ছাত্র সংগঠন, তারপর একটা রাজনৈতিক দল, এই যে একটা দল পরিচালনা করছি, একটা দলকে টিকিয়ে রাখছি, অফিস খরচ, নেতা কর্মীদের টুকটাক সুবিধা অসুবিধা দেখা, এটা কিন্তু একটা চারটিখানিক বিষয় না যে আমরা কিন্তু ওইভাবে মানুষের কাছে হাত পাচ্ছি না, সহযোগিতা নিচ্ছি না। শুরুর দিকে আমরা একটা অফিস নেওয়ার ক্ষেত্রে আমরা নিয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক কাঠামো কিছুটা শক্তিশালী হয়েছে, আমাদের নেতাকর্মীরাও আমাদেরকে ডোনেট করতে পারে। তারপরেও কিন্তু আমরা আমাদের কার্যক্রমে একটা স্বচ্ছতা, একটা আর্থিক কমিটি আছে আমাদের, অর্থ উত্তোলন, অর্থ খরচের বিষয়ে আমাদের শুভাকাঙ্ক্ষীরাও সেখানে আমাদের অর্থ দিয়ে থাকে। মূলত যারা আমাদের দলকে ভালোবাসে, সংগঠনকে ভালোবাসে, তারা আমাদেরকে সহযোগিতা করে থাকে এবং তাদের সহযোগিতায় আমরাও বিভিন্ন মানবিক কার্যক্রম
করি, কিন্তু এই সমস্ত লোকজনের কারণে তখন কিন্তু আমাদেরকেও বিব্রত হতে হয়। এবং আরো যারা কার্যক্রম করে সেক্ষেত্রে অবশ্যই আমি বিশেষ করে বলবো যে সোশ্যাল মিডিয়া একজনকে দেখেই যাচাই বাছাই ছাড়া একজনের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা বা টাকা পয়সা না দিয়ে আগে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে লোকটার কাজ কি করতেছে তারপরে। এবং বিশেষ করে আমাদের বর্তমানে যেটা বলি যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে করার কারণে অনেকেই দেখা যায় দুই একটা লোক দেখানো কাজ করেও তারা খুব মানে পপুলার হচ্ছে, পত্র পত্রিকায় নিউজ করতেছে, টেলিভিশনে নিউজ করতেছে। সেক্ষেত্রে আমাদের সাংবাদিকদেরও কিন্তু একটা দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে যে এই লোকগুলো সম্পর্কে জেনে শুনে প্রমোট করা।